তাহলে আমরা যেটাই করতে চাবো, প্রথম আমাদের HTML এর শুরু শেষ থাকতে হবে, ঠিক আছে? তারপরে আমরা হেড লিখছি, হেডের ভিতরে কি দিয়েছি, টাইটেল দিয়ে একটা নাম দিয়েছি। এই নামটা হচ্ছে আপনার এই যে ব্রাউজারে এই যে কোনায় নামটা, জাস্ট ওয়েবসাইটের যে মেইন নামটা, সেটা আপনি হেডের ভিতরে টাইটেলের ভিতরে দিবেন। আর যত কাজ করব সব থাকবে বডির ভিতরে, ঠিক আছে? এখন HTML এর হেডিং কিছু ট্যাগ আছে, যেমন H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। HTML লেখার কিছু স্টাইল আছে না, মানে যে ট্যাগ দিয়ে সরাই নিয়ে আসা, এগুলো দিব, প্রথমে দিব। এগুলো দিলে মানে সংক্ষিপ্ত হয়ে যাবে, মুখস্থ করবেন তখন, এবং অল্প লিখলে অন্যটা চলে আসে। আমি সেটা বলি এটা আমি H1 দিব আর ও চলে আসবে, তাই না না, ওই যে আপনি হেডের পরে যে টাইটেল দিয়েছেন এটা একটা ট্যাগ দিয়ে, না না ওইটা তো সাজেশন। হ্যাঁ, আমি বলছি এরকম সরে সরে হ্যাঁ হ্যাঁ সরে সরে হ্যাঁ, এটা আমরা যখন এইভাবে করব তখন ওইভাবে ডিপ ক্লাস যখন করব তখন আমরা স্টেপ বাই স্টেপ করব, নইলে আপনি এক জায়গায় প্রবলেম হলে সেটা ধরতে পারবেন না যে কোথায় প্রবলেম, তখন খোঁজ করেও পাবেন না। এই জন্য এখন তো সিঙ্গেল ট্যাগ লিখছি, ঠিক আছে? ভিউ সোর্স পেজে গেলে দেখা গেল যে মানে ট্যাগগুলো সব স্টেপ বাই স্টেপ সব পারবেন। এটাকে বলে হেডিং ট্যাগ। এই ফর্মটা আমরা দেখি আউটপুট কি দেখায়, খেয়াল করুন, দেখছেন? এভাবে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিং ট্যাগ আছে। H2, H3, এই যে H3। প্রথমটা বড়, টেক্সটটা বড়, দ্বিতীয়টা ছোট, এইভাবে শুরু করে H6 পর্যন্ত হেডিং ট্যাগ আছে। এখন আপনি মনে করেন এখানে হেডিং ট্যাগ দিয়েছেন, আপনি কি বলছেন যে পরের লাইনে আসতে? একই লাইনে কেন আসে? হেডিং ট্যাগটা আপনার, হেডিং ট্যাগটা হলো মেইন ব্যাপার হলো সে নিজে একটা প্যারা নিয়ে নেয় বাই ডিফল্ট। মানে H1 ট্যাগ বা H1 থেকে শুরু করে H6 যে ট্যাগগুলো আছে সবাই একটা করে নিজস্ব প্যারা নিয়ে নেয়। এরপরে আমরা দিব পি ট্যাগ। পি ট্যাগটা হলো প্যারাগ্রাফ, ঠিক আছে? জাস্ট কিছু লিখে এইভাবে এবং পি ট্যাগটা শেষ করব। এই পি ট্যাগটা বলে প্যারাগ্রাফ। আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখে দিই, ঠিক আছে? প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। এখন আপনি মনে করেন এখানে কিছু লিখছেন না, এটাও পি ট্যাগটা হলো প্যারাগ্রাফ, যেহেতু বলতেছি অবশ্যই সে নিজে একটা প্যারাগ্রাফ নিয়ে নেবে, মানে পরের লাইনে চলে আসবে। এটা কেটে দিই, এখন আমি কিছু এই টেক্সটগুলোকে ডুপ্লিকেট করে দিচ্ছি। আপনার কোনো জিনিস সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলে ওটা অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যায়। কন্ট্রোল ডি, ডুপ্লিকেট পেস্ট। এখন আপনি মনে করছেন যে এখানে লিখছেন, হচ্ছে এখন এই লাইনটা নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে পরের লাইনে আসছে। প্যারাগ্রাফ ট্যাগটা এমনই যে আপনার নির্দিষ্ট সেকশনে যে জায়গা থাকবে সে জায়গাটা পূরণ হওয়ার পরে নিজে নিজে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন এর ভিতর থেকে এখান থেকে ব্রেক দিয়ে মানে একটা লাইন ভেঙে নিচে আসবে, তখন আপনাকে লিখতে হবে এখানে বিআর, শুধু বিআর। যদি একটা বিআর দেন, এটা হলো ব্রেক বলে, ব্রেক মানে সিঙ্গেল লাইন ব্রেক। একটা বিআর ব্যবহার করলে আপনাকে হবে সিঙ্গেল লাইন ব্রেক। এ দেখেন এখান থেকে ভেঙে নিচে চলে আসছে। আপনি যদি এখানে দুইটা বিআর দেন তাহলে সে দুইটা লাইন ব্রেক হবে। এই দেখুন
এবার এটা আমরা পি ট্যাগ শিখলাম, হেডিং ট্যাগ শিখলাম, এবং আমাদের আরো ট্যাগ আছে বি ট্যাগ। বি ট্যাগটা হলো বোল্ড, একটু মোটা আসবে, বোল্ড ট্যাগ, ব্যাকস্ল্যাশ দিয়ে বি। মাইক্রোসফট ওয়ার্ডে এই ট্যাগগুলো আছে, বিতে বোল্ড, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন, এইগুলো। এটার একটা ডুপ্লিকেট করে আমি এটাকে দিচ্ছি, মনে করেন আই, এটাকে শেষ করছে আই, এটা হচ্ছে ইটালিক, লেখাটা একটু ব্যাকা আসবে, আর এই লেখাটা একটু মোটা আসবে। দেখুন, দেখছেন পরেরটা একটু ব্যাকা, এটা কিন্তু ইটালিক। আপনি যদি পরের লাইনে আনতে চান তাহলে এই ট্যাগটা শেষে একটা বিআর দিবেন, মানে এই পরের লেখাটা যদি পরের লাইনে আনতে চান। দেখুন এবার, দেখছেন? এবার আমরা এখানে দিব আছে, ও এটা বোর্ড থেকে গেছে, এটা আছে ইটালিক দি, ইটালিক, এটাকে দিব আছে ইউ, এটাও ইউ শেষ করব, এটা দিব আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন, এখানে একটা বিআর দিবেন, নইলে পরের লাইনে আসবে না। এবার দেখুন, প্রথমটা বোল্ড, পরেরটা হালকা ব্যাকা ইটালিক, এটা হচ্ছে আন্ডারলাইন ইউ। আরেকটা আছে না আন্ডারলাইন দেওয়ার জন্য আইএনএস ইনসার্ট, আইএনএস, তাই দেখি তো, আইএনএস, ঠিক আছে, বোল্ড, হ্যাঁ আইএনএস। তো আপনার মানে ওই ইউ দিলেও হয় আইএনএস দিলেও হয়, এটা হচ্ছে মানে ইউজ করার ক্ষেত্রে কোনটা ইউজ করব, মানে যাতে আপনারা কোনোটা ইউজ করবেন না, পরবর্তীতে দেখবেন এর এইসব কোনো কিছুই ব্যবহার নাই, তখন আপনার স্টাইল থেকে লিখে আন্ডারলাইন করবেন, ঠিক আছে? ওটা হচ্ছে সিএসএস প্রপার্টি, সিএসএস দিয়ে করবেন, ঠিক আছে? এই কারণ একটা লেখার আসলে এরকম নিচে দাগ থাকলে ভালো দেখায় না। আপনি যে স্টাইল করবেন তখন বুঝতে পারবেন যে কত ধরনের স্টাইল আছে, আপনি কতভাবে আনতে পারেন, ঠিক আছে? জাস্ট আমরা বেসিক কিছু ট্যাগ জানতে হয়, তাই এখন প্রথম থেকে বেসিকগুলো শিখে নিচ্ছি, ঠিক আছে? এবং আমরা এবার একটা নিব হচ্ছে লিঙ্ক। আমরা বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক দেখে না ক্লিক করলে অন্যদিকে চলে যায়, এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে? এ এইচ রেপ, এ স্পেস দিয়ে এইচ আর ইএফ দিবেন, এটাকে বলে এইচ রেপ, মানে টোটাল এটার নাম হলো অ্যাঙ্কর ট্যাগ। এবার এইচ রেপের পরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে এখানে আপনার ইউআরএল থাকে। ইউআরএলটা হলো একটা লিঙ্ক, যে আপনি এখানে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে? যেমন আমি এখানে দিচ্ছি, মনে করেন, আচ্ছা হ্যাশ রাখি আগে, আমি এটা কি লিঙ্ক দিব, মনে করেন ফেসবুক, ঠিক আছে? স্ল্যাশ দিয়ে আমি এটা শেষ করব, অ্যাঙ্কর ট্যাগের শেষ হবে এ দিই, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগের শেষ হবে এ দিই। এখন এখানে কি হ্যাশ রাখছি না, এই হ্যাশটা হলো আপনার লিঙ্ক। আগে আমি দেখি, এবার খেয়াল করুন, এই যে ফেসবুক না, এখানে আপনি নিয়ে আসলে দেখুন হাতের চিহ্ন। এবার এখানে কি ইন্ডেক্স দেখা যাচ্ছে না, ইন্ডেক্স দেখা যাচ্ছে উপরে, এই যে ইন্ডেক্স। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন হ্যাশ চলে আসছে, হ্যাশ চলে আসছে, মানে লিঙ্কে ঢুকে গেছে, কিন্তু লিঙ্কে আমাদের এখন কি আছে, হ্যাশ আছে। এবার খেয়াল করুন, আমি এখানে মনে করেন আমি লিঙ্কটা দিব ফেসবুকের, আমার একটু বেশি স্লো হয়ে গেছে, উইন্ডোজ দিতে হবে, 1.5 বছর উইন্ডোজ দিন, 1.5 বছর বেশি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাকাউন্টটা আমার মিসেজে, হ্যাঁ, আমি এখান থেকে মনে করেন মেইন ইউআরএলটা কোথায় থাকে জানেন,
ফেসবুকের সবাই তো জানেন। এই যে প্রোফাইলে ঢোকার পরে মেন ইউআরএল থাকে। এই দেখেন www.facebook.com/ দিয়ে গ্রাফিক্স পলিদত্ত, ঠিক আছে। এটা হলো কিন্তু আপনাদের ফেসবুকের মেইন ইউআরএল, মানে স্ল্যাশ দিয়ে যেটা থাকে। এখন আপনি মনে করুন এখানে যেহেতু ফেসবুক দিছেন, আপনি এই লিঙ্কটা এখানে বসান, ক্লাস নিচ্ছি পরে কথা বলি। ও মনে হয় আসতে দেরি হচ্ছিল আর আমাকে ফোন দিয়েছিলাম, রিসিভ করে নিয়ে যাবো, ঠিক আছে, এমনি সমস্যা নেই। এখন এটা হলো আপনার লিঙ্ক। এখন আপনি যদি এখানে ক্লিক করুন, এখানে এসে যদি ক্লিক দেন, এখন দেখবেন, খেয়াল করুন, আমি ক্লিক দিচ্ছি, দেখেন চেঞ্জ হয়েছে না? এখন কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে, কিন্তু আমি যে পেজে আসি এখন তো সেই পেজেই ওপেন হচ্ছে, তাই না? সব লিঙ্ক তো আমার সেম পেজে ওপেন হলে সমস্যা। কিছুটা কি নিজে নিজে ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হবে। তাহলে এটা আমি ব্যাগে যেয়ে রাখি। এখানে আপনাকে একটা ব্যবহার করতে হবে, টার্গেট ইকুয়াল ডাবল কোটেশন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে, আপনি ওটা ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এই দেখেন, খেয়াল করুন, দেখেন ওটা রিলোড হয়নি, ব্যাকে এসে পারে দেখুন। হ্যাঁ, এবার রিলোড দিই, এবার দেখুন ও আর নেই, ঠিক আছে, আর বাদ পড়ে গেছে। এবার ব্যাকে আসো, রান করি আবার, ঠিক আছে। এবার আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন ট্যাব ওপেন হচ্ছে, দেখছেন? ক্লিক করলে ট্যাব ওপেন হচ্ছে। এখন এটার জন্য আমরা কি লিখছি, টার্গেট ব্ল্যাঙ্ক। এইটু প্র্যাকটিস করুন, আমি সব ভার্সনটা ডিলিট করা হয়েছে, আমি নতুন করে সেটা দিতে হবে। আচ্ছা, ইমেজের জন্য আমরা কি করব, imgsrc একই ব্যাপার দিয়ে আমরা নিয়ে আসবো। imges ফোল্ডারের নামটা দিব, স্ল্যাশ দিয়ে আমাদের ফোল্ডার থেকে ইমেজটা নিয়ে আসবো। যেমন মনে করুন এখান থেকে মনে করুন এই ইমেজটা ব্যবহার করব, তখন এখান থেকে রিনেম করে নিব, ফরম্যাটটা নিব, যেমন এটার ফরম্যাট হলো .jpg, আর এখানে আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে ইমেজ, কারণ আমাদের ফাইলটা হলো বাইরে আর ইমেজটা হলো একটা ফোল্ডারের ভিতরে। এই জন্য আমাদের কি করতে হচ্ছে, লোকেশনটা চেনানোর জন্য আমাদের যেহেতু ফাইলটা বাইরে, এই জন্য ইমেজটা কোথায় আছে, এই ফোল্ডারের ভিতরে। তাহলে প্রথম লিখবো ইমেজ ফোল্ডারের নাম, তারপর স্ল্যাশ দিয়ে ইমেজটা, এবং এর পরে লিখবো ALT-টা হলো অল্টার বা অল্টারনেটিভ হিসাবে আপনার ব্যবহার হয়ে থাকে। যেমন আপনার ইমেজ না পাইলে এখানে আপনি যে টেক্সটটা লিখবেন সেই টেক্সটটা শো করবে। আপনি যে টেক্সটটা লিখবেন তখন সেই টেক্সটটা শো করবে, এবং আপনার এই অল্টারটা আপনার এসইওর জন্য কাজ করবে। যে গুগলে সার্চ দিলে কি অনেক ইমেজ পাওয়া যায় না, এখন এখানে আপনি যে নামটা লিখবেন গুগলে যদি কেউ ওই নামে সার্চ দেয়, ঠিক আছে, এবং ওই নামে দেখা যাচ্ছে যে গুগলে হাজার হাজার ইমেজ আছে, ওই হাজার হাজার ইমেজের ভিতরে আপনার ইমেজটাও খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। এটা হলো বিষয়।
কিন্তু আপনি যদি এখানে নাম না দেন তাহলে সেই ইমেজ খুঁজে পেতে খুবই কষ্ট হবে, দেখা যাচ্ছে যে গুগলে পাওয়াই যাবে না কখনো। এবং এই যে নামটা দিচ্ছেন না, এই নামটা আপনাকে লিখতে হবে সেম। যেমন মনে করেন এখানে একটা অর্ডারের ভিতরে যেটা ওইখানেও সেই সেম নাম, মানে সেম নাম বলতে কি আপনি এখানে যে নামটা দিবেন সেই নামটা হলো ইম্পর্ট্যান্ট, মানে সেটাও ইম্পর্ট্যান্ট, অল্টারের ভেতরটাও ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট। আপনার যে কোনো একটা মিললে ভালো এবং দুইটা মিলে আরো ভালো, প্রাইভেট বেশি। ঠিক আছে। যেমন মনে করেন আপনি এখানে লিখছেন, ওইখানে একটা গ্রাফিক্স ছবি দিয়েছে, গ্রাফিক্স আগে পরে হয়ে যাচ্ছে, এই যে গ্রাফিক পিক, এই নামটা দিয়ে আপনি রাখছেন না। এখন মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার একটা অনলাইনে ছবি আছে, তখন আপনার ওয়েবসাইটের নাম দিয়ে যদি কেউ এই নামটা সার্চ করে অটোমেটিক পেয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি যদি নর্মালি সার্চ দেন এই নামে, দেখবেন আপনার ছবি আসতেছে এবং ওর সাথে আরো অনেক ছবি আসতেছে, কারণ এইটুক নামে দেখা যাচ্ছে যে কত লাখ ছবি আছে গুগল আছে, আসলেই আছে। এখন এটা হলো বিষয়, আপনি এখানে স্পেস দিবেন না এবং ক্যাপিটাল লেটার দিবেন না, একটা ছবির নামে কখনো ক্যাপিটাল লেটার দিবেন না এবং স্পেস দিবেন না। HTML5 তো কেস সেনসিটিভ না, মানে যে কোনো হ্যাঁ যে কোনো নিবে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এসইওর চিন্তা, ঠিক আছে। আপনি যখন একটা ক্লাস লিখবেন, মানে একটা নাম লিখবেন, সেটাও রিলেটেড নাম লিখবেন, তাহলে গুগল চিনতে সুবিধা হবে, ঠিক আছে। মনে করেন একটা সেকশন বানাচ্ছেন, ওই সেকশনটা কোন রিলেটেড, ওই রিলেটেড একটা নাম দিবেন, তাহলে আপনার নিজেরও বুঝতে সুবিধা হবে যে আপনি এই সেকশনের এই ক্লাসটা যেহেতু, তাহলে এখানে আমি গেলে পাবো, ঠিক আছে। নামটা অনেক কিছু ভ্যারি করে। এখন আমি দেখি ইমেজটা পাই কিনা, দেখুন ইমেজ পাচ্ছে না, আমরা কি ভুল দিলাম নাম, IMAGES, এটা কি নাম, দেখি তো কি লিখছি, ঠিকই তো লিখছি, লিখলাম, সেভ করলাম, দিচ্ছি, পাচ্ছে না, কেন পাচ্ছি না, ইমেজটাকে ভুল লিখলাম। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে রিনেম করে আবার নিয়ে নিই, কন্ট্রোল এ সিলেক্ট করে, হ্যাঁ এটা চেঞ্জ করে দিয়েছি তো, এটা চেঞ্জ করে দিয়েছি না, ঠিক আছে। জাস্ট ওই বোঝানোর জন্য আমরা তো চেঞ্জ করে ফেলছি, পাবে কেন, বিশাল ইমেজ। এখন এটাকে ছোট করার জন্য আপনি এর ভিতরে হোয়াইট হাইট দিতে পারেন, দিলেন মনে করেন 450 পিক্সেল, হাইট আপাতত দিয়েন না, সমস্যা নাই। এটু একটু কম, উনি পিছাই যাচ্ছে, উনি নতুন তো, আগের দিন কিছু দেখানো হয়েছিল, ঠিক আছে। শুরু করুন, একটু করুন, দেখে দেখে করুন, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আমি এখানে লিখছি, মনে করেন A+B, এটার যদি হোল স্কোয়ার দিতে চাই তখন আপনাকে কি করতে হবে, সুপার স্ক্রিপ্ট লিখতে হবে, সুপার স্ক্রিপ্টের ভিতরে আপনি 2 দিবেন, ঠিক আছে। এটাকে আবার শেষ করবেন, ও সরি SUB দিব, সাবস্ক্রিপ্ট SUP দিব, SUP একটা, এটাকে শেষ করব, আরেকটা দিব SUB, ঠিক আছে। এই SUP এর মাধ্যমে আপনার কি হবে, লেখাটা উপরে আসবে, এই যে দেখুন, এই যে +B এটা হোল স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। আপনি যদি লেখাটা নিচে দিতে চান তখন দিবেন আছে সাবস্ক্রিপ্ট, LOG, এটার ভিতরে দিবেন
এস ইউ বি, ঠিক আছে। এবার দেন আপনি মনে করেন জি, এবার এস ইউ বিটা শেষ করুন। একটা আছে সাবস্ক্রিপ্ট, একটা সুপারস্ক্রিপ্ট। ভাই a প্লাস b ওইটা কি প্যারাগ্রাফের ভিতরে রাখতে হবে নাকি নরমাল বাইরে রাখতে হবে? আপনার ইচ্ছা, যখন যেমন টেক্সট দরকার, যদি বড় দরকার হবে তখন আপনি এই অন্য ব্যবহার করতে পারেন, হেডিং এর ভিতরে হেডিং এর ভিতরে ব্যবহার করতে পারেন। নিচের জন্য এসইউবি, এটা হলো সাবস্ক্রিপ্ট, উপরের জন্য এসইউপি ফুল মিনিং হলো সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, একটা মজার জিনিস দেখায়, মার্কিউ, এখানে লিখলেন দিস ইজ এ টেস্ট নিউজ, মার্কিউটা শেষ করলেন। মার্কিউ, দেখুন একটা লেখা দো আছে, এরকম থাকে না? হ্যাঁ, এটাকে বলে মার্কিউ ট্যাগ। এখন এটার ট্যাগের ভিতরে, কোনো ট্যাগের ভিতরে যদি তাদের নিজস্ব কিছু স্টাইল থাকে, মানে নিজের স্টাইল, আমি সিএসএস না লিখে, সিএসএসটা হলো ক্যাসকেডিং স্টাইল শিট, আমরা যদি কোনো স্টাইল করতে চাই এবং আমরা যদি ইনলাইন সিএসএস লিখি জাস্ট স্টাইল করার জন্য, এগুলো বাদে কোনো ট্যাগের যদি নিজস্ব স্টাইল থাকে তাহলে সেটাকে বলে অ্যাট্রিবিউট, ঠিক আছে, সেটাকে বলে অ্যাট্রিবিউট। মার্কিউ ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন লেখাটা এখন কোথা থেকে আসতেছে, রাইট থেকে লেফটে, আমি এটাকে ডিরেকশন চেঞ্জ করে দেব, ডি অন লেফট, আমি এবার দিয়েছি রাইট, মানে লেফট থেকে রাইটে যাচ্ছে। প্রথমে ছিল লেফট থেকে রাইট, সরি, প্রথমে ছিল আছে Right. রাইট থেকে লেফটে, এখন যাচ্ছে হলো আপনার লেফট থেকে রাইট। জাস্ট ডিরেকশনের এখানে আমি দিয়েছি কিন্তু শুধু রাইট, লেফট থেকে রাইটে যাচ্ছে, ঠিক আছে। এখন আরো অনেক ব্যাপার আছে, যেমন দেখুন এই টেক্সটার আপনি স্পিড কেমন দিবেন, কত দ্রুত যাবে বা কত স্লো যাবে। একটা লেখা আপনি দিছেন অনেক ছোট দিছেন, দ্রুত গেলে তো লোকে পড়তে পারবে না, সেটার উপর নির্ভর করে আপনাকে স্পিডটাও বলে দিতে হবে। যেমন মনে করেন আমি টেক্সটটা বড় করার জন্য এখানে আমি বি ট্যাগ ব্যবহার করতে পারি, এখানে এটা শুরু এবং শেষে হবে একটা বি, শেষ করে দিই। দেখুন লেখাটা একটু বড় হচ্ছে, এই যে। এবং আমি এখানে এই যে স্পিডটা আমি কমানো বাড়ানোর জন্য দিব স্ক্রল অ্যামাউন্ট, মনে করেন যদি বাড়িয়ে দিতে চাই 20 দিই, দ্রুত যাচ্ছে। এখন ব্যাপার যে আপনি যদি কমাতে চান তাহলে একেবারে 2-তে নেমে আসুন। এবার খুবই আস্তে যাচ্ছে না। এখন আপনার যখন যেমন দরকার হবে আপনি এখানে স্ক্রল অ্যামাউন্টে ব্যবহার করতে পারেন। এবং এর আরো অনেক অ্যাট্রিবিউট আছে এই মার্কিউ ট্যাগ। অন মাউস ওভার আছে, দিস স্টপ, যখন আপনি মাউসটা নিয়ে যাবেন তখন স্টপ হয়ে যাবে। অন মাউস আউট, দিস স্টার্ট। এটা যদি আমি এখন লিখি তাহলে আপনার এটা আবার এই মাউস আনলে দাঁড়ায় যাবে, মাউস ছেড়ে দিলে চলে যাবে। এটা আমি এখন দেখাবো, এত দেখালে প্রথমে মাথায় ঢুকবে না, ঠিক আছে। আপাতত এই দুইটাই, কিন্তু মুখে কিন্তু বলে দিলাম এটা লিখলেই কাজ।
সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ইমেজ, লিঙ্ক। লিঙ্কটার কিন্তু দুইটা ব্যাপার, একটা বলছি নর্মাল, এই টার্গেট ব্ল্যাঙ্কটা ব্যবহার না করলে একই পেজে ওপেন হবে, আর টার্গেট ব্ল্যাঙ্ক ব্যবহার করলে আলাদা ট্যাব নিয়ে ওপেন হবে। আর বিট একটা বোল্ড, আইটা ইটালিক, ইউটা আন্ডারলাইন, ইনস্টাও আন্ডারলাইন, পিটা প্যারাগ্রাফ ট্যাগ, এই সনগুলো আছে হেডিং ট্যাগ। আর হেডের ভিতরে টাইটেলের দিয়ে আমরা যেটা লিখি, একটা ওয়েবসাইটের মেইন যে নাম সেটা আমাদের মেনুতেও, মানে মেন যে আমাদের মেনুটা, মানে মেনু বলতে কি শো করবে উপরে, একেবারে উপরে ওয়েবসাইটের নামটা। আর ডক ট্যাগ এইচটিএমএলটা লেখার কারণ হলো যে আমরা HTML5 ব্যবহার করার জন্য ডক ট্যাগ এইচটিএমএলটা ব্যবহার করি, ঠিক আছে। আর HTML ল্যাঙ্গুয়েজ ইএনটা হলো আমি এখানে বোঝাচ্ছি ইংলিশের জন্য, আপনি যদি এখানে বাংলা লেখেন তাহলে শো করবে, সেটাতে কোনো সমস্যা না। ও যখন আমি ল্যাঙ্গুয়েজের এখানে বাংলা লিখবো তখন এর ভিতরে বাংলা লিখলেও শো করবে? হ্যাঁ, আপনি ইংলিশ লিখলেও বাংলা শো করবে, বাংলা লিখলেও শো করবে, কিন্তু আমরা বাংলা লেখার জন্য ইউনিকোড ব্যবহার করব। বিজয় 52 থেকে ইউনিকোড ব্যবহার না করলে আপনার বাংলা শো করবে, ঠিক আছে। আপনি যে কোনো লেখা ওয়ার্ডে লিখে এখানে যদি বাংলা দেন শো করবে না, ঠিক আছে? সেটা আমি দেখিয়ে দিব। এইগুলো বিষয় এখন প্র্যাকটিস করবেন। আর দেখাবো ও মার্কেটটা একটা আর একটু বলি, এখানে যদি আপনি আপ দেন তাহলে নিচে থেকে উপরে যাবে, ডাউন দিলে উপর থেকে নিচে যাবে। দিয়ে দেখি আপ দিচ্ছি।